মশাই, একটা বিড়ি খান। এই শীত শীত রাতে সেরকম তো গরম জামা কাপড় কিচ্ছু আনেননি নিশ্চয়ই। জানি মশাই, হাসপাতালে তো কেউ আর অত চিন্তা ভাবনা করে আসে না। সময়ের ফেরে মানুষকে হাসপাতালে আসতে হয়। রাতে এই খোলা আকাশের নিচে থাকতে নিশ্চয়ই বুক খুব দুরু দুরু করছে। কখন কি হয় কে জানে। এই সকল কথা শোনার পর নবারুণ তাকালো লোকটির দিকে। হাসপাতালের এই চত্বরে আলো কম, অন্ধকারই বেশি। আবার তার সামনের দিকে দাঁড়িয়ে তাকে বিড়ি অফার করছে। নবারুণ বিড়িটা নিয়ে নিল, তারপর তাকে ধন্যবাদও জ্ঞাপন করলো। কে ভর্তি শুনি? নবারুণ একটু ঘর্মাক্ত স্বরে বলল, বউয়ের অ্যাপেন্ডিক্স বাস্ট করেছে, অবস্থা গুরুতর। চিন্তা নেই, এই হাসপাতালে ভালো ডাক্তার আছে, ঠিক হয়ে যাবে। আর রাত তো এখানেই কাটাচ্ছেন নাকি? হ্যাঁ, আর কি। কিন্তু এই ঠান্ডায় খোলা আকাশের নিচে থাকবেন কি করে? কি আর করা যাবে, রাতে কখন দরকার পড়বে। আর তাছাড়া বাড়ি আমার অনেক দূর, গেলে তো আর হট করে আসতে পারবো না। কিছু মনে না করলে একটা কথা বলতে পারি। হাসপাতালের পেছনেই আমার বাস, আজ রাত আমার ওখানেই না হয় কাটিয়ে দিতে পারেন। আর তাছাড়া দরকার পড়লে হাসপাতালে আসতে তো মাত্র 2 মিনিট। নবারুণ একটু অবাক হয়ে গেল। গায়ে পড়ে বিড়ি খাওয়ালো, রাতে আবার থাকতেও বলছে। কোনো বদমতলব নেই তো লোকটার। সেও অবশ্য কম যায় না, থাকে যদিও বা দূরে, তবে এই চত্বরেই তার কাজ কারবার। আর সে কারণে তার চোরা পকেটে সব সময় সেই অস্ত্রটা রাখতেই হয়। নবারুণ বিড়িটা ফেলে তাকে জিজ্ঞেস করলো, মশাইয়ের নামটা কি? আগে আব্দুল। তারপর তিনি নবারুণের মুখের সামনে গিয়ে বলল, চেনেন নাকি? লোকটার মুখটা কেমন যেন অদ্ভুত ধরনের। নবারুণ একটু চমকে উঠে বলল, না, কোনোদিন দেখেছি বলে তো মনে পড়ছে না। তা বটে, তবে একই শহরের লোক, কোথাও না কোথাও হয়তো দেখা হয়েছিল। তা কি ঠিক করলেন, যাবেন নাকি? এই কথা শুনে নবারুণ একবার আকাশের দিকে তাকালো, তারপর ঘড়ির দিকে। রাত তখন প্রায় 10টা। এখনই যা ঠান্ডা লাগছে, রাতে সেটা যে আরো জাকিয়ে বসবে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আর তার বউটাকে হাসপাতালে নিয়ে আসার আগে সেরকম কিছু ভেবেও আসেনি। অনেকদিন ধরেই পেটে ব্যথা বলছিল, আজ এসেছিল দেখাতে। কিন্তু এ যে এত গুরুতর সে আগে জানতেও পারেনি। অগত্যা বউকে হাসপাতালে ভর্তি করানো, রাতে এখানে থাকা, কাল নাকি পেট কাটবে। তা বাড়িতে কি একা থাকা হয় বুঝি? একা? এখন তো একাই থাকি। তবে জানেন, আমারও একটা বউ ছিল, গত বছর আগুনে পুড়ে মারা গেছে। এই হাসপাতালেই এনেছিল, কিন্তু বাঁচল না। ও, তার মানে এখন একাই থাকা হয়। তাতে কি, রান্না বান্নার তো আর বালাই নেই। রাস্তার দোকানেই দুবেলার পেট চলে যায়। থাকবেন নাকি আজ? সে তো থাকাই যায়। শীতে সেরকম পোশাকও আনিনি, আর মোবাইল নাম্বার তো দেয়াই আছে। দরকার হলে চলে আসতে পারবো তো? আরে হ্যাঁ হ্যাঁ মশাই, দরকার হলে আমি তো আছি, চলে আসবো আপনার সাথে। হাসপাতালেরই লাগোয়া পিছনে একটা দুর্গন্ধময় জায়গার পাশে ভাঙাচোরা দরমার বেড়া দিয়ে ঘেরা একটা ঘরে নবারুণকে নিয়ে গেল আব্দুল। আসার সময় গন্ধ লাগছিল, কিন্তু ঘরের ভেতরে সেরকম দুর্গন্ধ নেই। বেশ পরিপাটি করে সাজানো ঘরটা। একটা তক্তপোষও আছে ঘরে। নবারুণ জিজ্ঞেস করলো, একা মানুষ আপনি, তবে ঘরদোর তো বেশ পরিপাটি করে গুছিয়ে রেখেছেন দেখছি। ওই আর কি। তা রাতে তো কিছু খাননি, খিদে টিদে পেয়েছে নাকি? তা সে একটু পেয়েছে আর কি। তা চলুন, আপনার ওই দোকান থেকে খেয়ে আসি। আপনাকে আর কষ্ট করে যেতে হবে না মশাই, বলে দিয়ে আসছি, দিয়ে যাবে ক্ষণ। ঘরে একটা কুপি জ্বলছে। আব্দুল এসেই সেটা জ্বালিয়ে দিয়েছিল। সেই কুপির আলোয় চারদিক দেখতে লাগলো নবারুণ। বেশ গা ছমছম করা ঘর। ঘরটার চারপাশে আর কোনো বাড়িঘর নেই। হাসপাতালের একদম পিছনের চত্বরে ভাগার পেরিয়ে এই ঘর। হঠাৎ তার মনে পড়ল, হাসপাতালের পেছন মানে তো মর্গ। গাটা যেন কেমন শিউরে উঠল নবারুণের। কিন্তু কেন সে বুঝল না। তার যা কাজকর্ম করতে হয় তাতে সবসময় প্রাণ হাতে করে বাড়ি থেকে বেরোতে হয়। কখন কি হবে কেউ জানে না। কিন্তু আজ এই নিশুতি রাতে মর্গের সামনে একটা অজানা অচেনা ঘরে একা একা বসে থাকতে তার কেমন যেন শরীরটা করতে লাগলো। ঘরটিতে একটা টিনের দরজা আছে, বাইরে যাওয়া আসা। সেটা এখন খোলা। নবারুণ মনে মনে একটু বিচলিত হয়ে উঠল। একা একা থাকার কারণে হয়তো। হঠাৎ তার চোখ গেল দরজার সামনে একটা জলজল করা চোখের দিকে। তার দিকে যেন চেয়ে আছে। নবারুণ একটু থম মেরে গেল। সে শুনেছিল মর্গে নাকি তেনারা ঘোরাফেরা করেন। চট করে নবারুণ তক্তপোষের উপর পা তুলে বসলো।
কিন্তু সেই জলজল করা চোখের দিক থেকে তার চোখ ফেরাতে পারল না। এরপর নবারুণের ভয় কাটলো তখনই আব্দুল যখন ঘরে ফিরে এসে বলল, কালি বিল্লি আমার কাছে রোজ খেতে আসে, আজ কিছু নেই, দোকানহাট সব বন্ধ, দেখি ঘরে কিছু আছে নাকি। ঘরের ভেতরের কুপিটা হাতে নিয়ে ঘরের মধ্যেই একটা কোণার দিকে ছোট্ট ঘেরাও করা একটা রান্নার জায়গা আছে, সেখানে গিয়ে কি একটা দেখে চলে এলো আব্দুল। এসে বলল, আজ রাতে খাওয়ার জন্য অপেক্ষা করতে হবে, বাজার আছে কিন্তু রান্না হয়নি। তা মশাই রান্না করবেন নাকি এখন? রান্না আর আমি জীবনে কোনোদিন করিনি। তবে কে করবে? আমি কিন্তু রান্না জানি না। আরে না না, আপনাকে করতে হবে না, ফুলমণি আসবে, ফুলমণি এসে রান্না করে দেবে। এত রাতে ফুলমণি কখন আসবে আর কখনই বা রান্না করবে? ও তো রাতেই আসে মশাই, রাতেই ওর কাজ কারবার। নবারুণ মনে মনে ভাবলো লোকটার রসকস আছে, 1 বছর হলো বউ নেই, তাই হয়তো এই ফুলমণি। সে মুখে বলল, তাহলে আমি ফিরে যাই, ওখানেই আজ রাত নহে কাটিয়ে দেব কোনো রকমে। আব্দুল তড়াক করে খাট থেকে নেমে বলল, চলে যাবেন যে? চলে যাবেন মানেটা কি? ফুলমণিকে না দেখেই চলে যাবেন? ওকে দেখার জন্যই তো আপনাকে নিয়ে এলাম। ফুলমণিকে দেখানোর জন্য আমাকে নিয়ে এসেছেন? ঠিক বুঝলাম না তো। আব্দুল এইবারে নবারুণের মুখের সামনে এসে ফিসফিস করে বলল, আরে মশাই, ফুলমণি আমার বউ, রোজ রাতে আমার কাছে আসে, যেদিন আমার বাড়িতে খাওয়া হয় না ও এসে আমার জন্য রান্না করে দিয়ে যায়। হাসপাতালের পেছন দিকটা এমনিতেই অন্ধকার, তারপর রাত নিশুতি হচ্ছে, আর এই ঘরে একটা টিমটিমে কুপি হাতে আব্দুল বলছে তার 1 বছর আগে আগুনে পুড়ে মরে যাওয়া বউ নাকি রোজ রাতে তার ঘরে আসে। বুকটা একটু কেঁপে উঠলেও নবারুণ সাহস নিয়ে বলল, কিন্তু আপনার বউ যে 1 বছর আগে। তাতে কি, মরার পরে আসতে কি কোনো মানা আছে? কেউ জানেন তো বিশ্বাস করে না যে আমার ফুলমণি আমার কাছে রোজ আসে, তাই আপনাকে ধরে আনলাম দেখাবো বলে। আমি না হয় মিছে বলি, কিন্তু আপনি দেখে যদি একটিবার বলেন তাহলে আমার একটু ভরসা হয় আর কি। নবারুণ একটা ঢোক গিলে বলল, বউকে খুব ভালোবাসতেন বুঝি? হয় এরকম, জানেন তো, আপনার মনে হয় সে আসে, কিন্তু আসলে এসব মনের ভুল। বিশ্বাস করুন মশাই, আমি একটুও মিছে বলছি না, ও রোজ আসে, আমার ঘর তো সব গুছিয়ে দেয়, রান্না বান্না করে রাখে আমার জন্য। আজও আসবে দেখবেন, ঠিক রাত 12টার পর। নবারুণের আর সহ্য হলো না, মনে হলো সে এক পাগলের পাল্লায় পড়েছে। সে বলে উঠল, আমি মশাই ওই হাসপাতাল চত্বরেই যাই, ওখানে আমার কোনো অসুবিধা হবে না, 1 রাত তো ঠিক কেটে যাবে। বিশ্বাস করুন মশাই, আমি পাগল নই। এই দেখুন, এটা হলো সরকারি হাসপাতাল, আপনার বউয়ের কাল অ্যাপেন্ডিক্সের অপারেশন। দেখুন, আমি পাগল হলে কি এসব মনে রাখতে পারতুম? একটা বার থাকুন আমার সঙ্গে। লোকের কথা শুনলে এখন আমারও মনে হয় ফুলমণি একটা স্বপ্ন, কিন্তু বিশ্বাস করুন ও স্বপ্ন নয়। আজ একবার আপনি নিজের চোখে দেখে আমাকে ভরসা দিন। নবারুণ ভাবলো কি আপদ, বউয়ের চিকিৎসা করাতে এসে কি পাগলের পাল্লায় পড়া গেল। যা হবে হোক, আজ রাতটা না হয় এখানেই কাটিয়ে ভোর হতেই কেটে পড়তে হবে। ঠিক আছে মশাই, আজ রাতটা না হয় আমি এখানেই কাটিয়ে যাচ্ছি। আব্দুল এবারে বেশ বিগলিত গলায় বলল, আপনাকে দেখেই আমার অনেক সাহসী বলে মনে হয়েছিল। নিন, এবারে আরাম করে তক্তপোষের উপর উঠে বসুন দেখি, ফুলমণির আসতে এখনো মেলা বাকি আছে। এইবারে নবারুণ তক্তপোষের উপর উঠে বসলো। তা মশাইয়ের কি করা হয়, মানে কাজবাজ? নবারুণ শরীরটাকে একটু ঝাঁকিয়ে বলল, ওই আর কি, বাসে ট্রামে বই বিক্রি করি। তা বেশ বেশ, আমিও আগে বাসে ট্রামে ব্যবসা করতুম, কিন্তু এখনো সব ছেড়ে দিয়েছি। তাহলে রোজগার পাতি আপনার দরকার হয় না বুঝলেন, ওসব ব্যবস্থা ফুলমণি করে দেয়। বড্ড ভালো বউ আমার, মরে গিয়েও খুব ভাবে আমার জন্য। নবারুণ ভাবলো লোকটা বদ্ধ পাগল, এর সাথে সারা রাত যে কিভাবে কাটাবো, এর থেকে চলে যাওয়াই ভালো ছিল। পরক্ষণেই ভাবলো ঠান্ডাটা বাইরে বেশ ভালোই পড়েছে, এর চেয়ে রাতটা এখানে কাটিয়ে ভোর ভোর বেরিয়ে পড়তে পারলেই হবে। তা মশাইয়ের বউ কি টাকা পয়সা দিয়েও সাহায্য করে নাকি? দূর, ওসব টাকা পয়সা দিয়ে কি হবে, যখন যা দরকার তখন তা এনে দিলেই তো হলো। তাছাড়া খাওয়া পড়া আর জামা কাপড় ছাড়া আমার খুব একটা বেশি চাহিদা নেই, বুঝলেন তো। নবারুণ একটু অবাক মতন হয়ে জিজ্ঞেস করলো, ওই দিনে দুপুরে হোটেলে খাওয়ার টাকা, সেটা?
ওর জন্য খুব একটা টাকা পয়সার প্রয়োজন হয় না। রশিদের দোকানে কিছু ফাইভ ফরমাস কেটে দিলে ওটা হয়ে যায়, আর হাসপাতালের লোকেদের ওর হোটেলে এনে দিই, ওরও দুটো পয়সা রোজগার হয়ে যায়। নবারুণ মনে মনে ভাবলো, না, এই বেটাকে তো পাগল বলা চলে না, 16 আনা বুদ্ধি আছে মাথায়। না, এই ফুলমণিটা আসলে কে আজ সেটা দেখতেই হবে। আপাতত এর সাথে তাল মিলিয়ে চলাই বুদ্ধিমানের কাজ। নবারুণ একবার নিজের কোমরে রাখা অস্ত্রটাকে পরখ করে নিল যে সেটি যথাস্থানে আছে নাকি। তারপর বলল, তা ফুলমণি তো আসবে রাত 12টার পর, তা অতক্ষণ কি বসে থাকা হবে নাকি, না একটু গড়িয়ে নেবেন? আব্দুল বলল, আপনি বরঞ্চ শুয়ে পড়ুন মশাই, ও এসে রান্না বান্না শেষ করলে আপনাকে ডেকে দেব। নবারুণ দেখলো তার আপাতত কিচ্ছু করার নেই। সে তক্তপোষের এক পাশে পাশ ফিরে শুয়ে পড়ল, কিন্তু ঘুম তার এলো না। মনে মনে ভাবতে লাগলো, এই অজানা অচেনা লোকের খপ্পরে এসে তার আবার কোনো বিপদ হবে না তো। যদিও সেসব ভয় এই নবারুণ ওস্তাদ অবশ্য পায় না। কোমরে তার চকচকে ছোড়াটা আছে, কিছু হলেই দেবে বুকে গেঁথে। কিন্তু যদি সে ঘুমিয়ে পড়ে তাহলে তো হবে না। ঘুমন্ত অবস্থায় তাকে কিছু করলে তার বিশেষ কিছু আর করার থাকবে না। কিন্তু যদি ফুলমণি ব্যাপারটা সত্যি হয়, তাহলে যদি সত্যি ফুলমণি মরে গিয়ে এখানে আসে, নবারুণের বুকটা আবার একটু কেঁপে উঠল। রক্ত মাংসের মানুষের সাথে সে লড়াই করতে পারবে, কিন্তু জীবনে কোনোদিন ভূতেদের সাথে সে লড়াই করেনি। কখন যেন নবারুণের চোখটা লেগে গেছিল, সে টেরই পায়নি। একটা শোষো আওয়াজে তার ঘুমটা ভাঙল। চোখ মেলে ঠাহর করলো, ঘরটা একটু বেশি রকমেরই অন্ধকার। তারপর খেয়াল হলো ঘরের কুপিটা জ্বলছে না। বাইরের চারপাশটা কেমন যেন নিঝুম হয়ে গেছে। পাশে আব্দুলও নেই। সে উঠে বসলো, উঠেই চমকে গেল। ঘরের কোনায় একটা স্টোভ জ্বলছে, আর তারই এই শোষো আওয়াজ। নবারুণ ভালো করে চেয়ে দেখলো, কে যেন ওখানে বসে আছে। মনে হচ্ছে তো রান্নাই করছে। তবে কি এই ফুলমণি, আব্দুলের মরে যাওয়া বউ, এই অন্ধকারে বসে রান্না করছে? নবারুণ একটু শিউরে উঠল। নবারুণ বুঝলো তার একটু ঘাম হচ্ছে। সে বোঝার চেষ্টা করলো ছায়ামূর্তিটা কি আব্দুল না সত্যিই ফুলমণি। নবারুণ বাম দিক ডান দিক ভালো করে খুঁজে দেখে তারপর ক্ষীণ কণ্ঠে ডাকলো, মশাই কি ঘরে আছেন নাকি? ম্যাজিকের মতন অন্ধকার ঘরের তক্তপোষের নিচ থেকে আব্দুল মাথা তুলে তার সামনে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, আরে মশাই, ধীরে কথা বলুন, ফুলমণি রান্না করছে, একটু জিরুন, হয়ে গেলে আমরা খেতে বসে পড়ব। নবারুণ কোনো রকমে ফিসফিস করে জিজ্ঞেস করলো, কখন এলো? এই তো মিনিট 20 হয়েছে। ঘুমিয়ে পড়েছিলেন বুঝি? আরে হ্যাঁ, তা অন্ধকারে রান্না করছে কিভাবে? ওরা সব পারে, বুঝলেন না? মরার পর ওদের একটা বিশেষ ক্ষমতা হয়, যেটা বেঁচে থাকতে হয় না। নবারুণ বুঝতে পারলো তার মাথা কপালে বিন্দু বিন্দু ঘাম জড়ো হচ্ছে। সে ভালো করে বোঝার চেষ্টা করলো ছায়ামূর্তিটাকে। নারী মূর্তি হবে এটা। এক মনে রান্না করে যাচ্ছে। নবারুণের ইচ্ছে হলো একবার সামনে গিয়ে দেখার, এ বেটা মিথ্যে বলছে না তো। কিন্তু দুরু দুরু বুকে যে ওখানে গিয়ে দেখবে সে সাহস হলো না, যতই সে ছোড়া পকেটে নিয়ে ঘুরে বেড়াক না কেন। এর আগে তো কখনো অশরীরীর সাথে তার কোনোদিন দেখা হয়নি। ঘরটায় শুধু স্টোভের আলোয় ছড়িয়ে আছে। নবারুণ বার কয়েক চেষ্টা করলো ফুলমণির মুখটা দেখার, কিন্তু ভালো মতো ঠাহর করতে পারলো না। তবে এটা বুঝলো যে নারী মূর্তিটি একটি শাড়ি পরিধান করে বসে রান্না করছে, কোনো দিকে না তাকিয়ে। এক মনে সে রান্না করে যাচ্ছে। নবারুণ ফিসফিস করে আব্দুলকে বলল, মশাই, একটা বিড়ি হবে নাকি আপনার কাছে? ফুলমণির বিড়ির ধোঁয়া একদম পছন্দ নয়। বিড়ির কথা শুনলে এ ঘরে আগুনও ধরিয়ে দিতে পারে। কথা বললেও মুখে আনবেন না। নবারুণের বুকটা কেঁপে উঠল। সে কিছু একটা বলতে যাচ্ছিল, এমন সময় আবার আব্দুল বলে উঠল, বুঝলেন মশাই, আগের বার আপনার মতো আরেকজনকে ডেকে এনেছিলাম ফুলমণিকে দেখাবো বলে। আমাকে জিজ্ঞেস না করেই বিড়ি ধরিয়ে ফেলেছিল। তারপর সে এক মহাকাণ্ড। নবারুণ ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, কি কাণ্ড মশাই? কি আবার? স্টোভটা ধরে ছুঁড়ে মেরেছিল তার দিকে। তো ভাগ্যি আমি সামনে ছিল, তাকে ধাক্কা মেরে সরিয়ে দিই বলে তার শরীরটা বেঁচে যায়, কিন্তু মুখটা পুরো পুড়ে গেছে, এখনো ভর্তি হাসপাতালে। তবে আপনার ভয় নেই, ফুলমণি বড্ড ভালো বউ আমার। শুধু বিড়ি চেয়েছেন, খাননি তো। ও ফুলমণি কিচ্ছু করবে না।
দাঁড়ান, দেখে আসি। নবারুণ বুঝলো তার শরীরটা যেন কেমন করছে, মনে হচ্ছে সে এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাবে। নবারুণ দেখলো আব্দুল গুটি গুটি পায়ে ফুলমণির দিকে গেল। তারপর ওরা কি একটা কথা বলল, সেটা বোঝা গেল না স্টোভের ফসফস আওয়াজের জন্য। কিন্তু কিছুক্ষণ পর ফিরে এসে বলল, হয়ে গেছে বুঝলেন, এইবারে আমি খাবার ব্যবস্থাটা করে ফেলি। নবারুণ বড় বড় চোখ মেলে দেখলো আব্দুল দুটো আসন পাতলো, দুটো স্টিলের গ্লাসে জল নিল। তারপর নবারুণের সামনে গিয়ে বলল, নিন চলুন, বসে পড়ি। সেই তো দুপুরের পর কিচ্ছু খাননি, নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। ফুলমণি আবার বেশ রাঁধে পারে, খেয়ে দেখুন। নবারুণ হ্যাঁ বা না কিছুই বলতে পারল না। সে মন্ত্রমুগ্ধের মতো চুপি চুপি তক্তপোষ থেকে নেমে আব্দুলকে অনুসরণ করে আসনে গিয়ে বসে পড়ল। বসে আরেকবার চেষ্টা করলো নারী মূর্তিটাকে দেখার জন্য, কিন্তু এবারেও ভালো করে বুঝতে পারল না। আব্দুল এইবারে তার কানের সামনে এসে বলল, আরে দেখবেন দেখবেন, ও ফুলমণি নিজেই দেখা দেবে, একটু সবুর করুন। নবারুণ কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু কথাটা আটকে গেল তার যখন দেখলো ফুলমণি মাথা ভর্তি ঘুমটা টেনে তাদের খাবার পরিবেশন করছে। স্টোভের আলোটা এবার বেশ মৃদু হয়ে গেছে, ঘরের অন্ধকারটাও বেশ প্রকট হয়ে উঠেছে। কিন্তু নবারুণ অবাক চোখে দেখলো ফুলমণি বেশ পরিপাটি করে তাদের থালায় খাবার বেড়ে দিচ্ছে। নবারুণের মাথা ঘুরতে লাগলো, ভূতে রান্না করে খেতে দিচ্ছে এরকম কোনো ঘটনা বা গল্প সেই মুহূর্তে মনে করতে পারলো না সে ভাবলো মুখে দেবে কি দেবে না। এরপর আব্দুলকে কাপা কাপা গলায় জিজ্ঞেস করলো, অন্ধকারে খেতে অসুবিধা হয় না? অসুবিধে কোথায়, এ দেখুন না দিব্যি খাচ্ছি আমি। নবারুণ দেখলো আব্দুল খাওয়া শুরু করে দিয়েছে, আর তার সামনে হাঁটু গেড়ে বসে আছে ফুলমণি। নবারুণের হাত আর এগোচ্ছে না দেখে আব্দুল বলল, মশাই খাওয়া শুরু করুন, না হলে কিন্তু ফুলমণি খুব রেগে যাবে, আর রাগলেই তো সেই বিপত্তি। নবারুণ আর দেরি করলো না, শোনা মাত্র হাত বাড়িয়ে এক গ্রাস মুখে তুলতেই গাটা গুলিয়ে উঠল তার। ভাতটায় কেমন যেন একটা আষ্টে মতন গন্ধ, তার বমি পেয়ে গেল। সে অকক করে উঠল, আর তখনই ঘটল বিপত্তি। ফুলমণি তার মুখের সামনের ঘোমটাটা সরিয়ে এনে বলল, আমার রান্না করা খাবারে তোর বমি পাচ্ছে, তোকে আজ পুড়িয়ে মারবো। আব্দুল চমকে উঠে বলল, এ কি সর্বনাশ করলেন আপনি? ফুলমণির রান্নায় কেউ খুঁত ধরলেই তো ও প্রচন্ড রেগে যায়। এ ভাতে একটা কেমন আষ্টে মতো গন্ধ, কি করে খাই বলুন তো? আমার রান্নার গন্ধ, দাঁড়া তোকে মজা দেখাচ্ছি। ওই স্টোভটা আজ তোর মাথায় ভাঙবো, তারপর তোকে পুড়িয়ে ঝলসিয়ে চেটে পুটে খাবো। দাঁড়া বেটা। ফুলমণি, ফুলমণি ও খুব ভালো লোক, ওর বউ হাসপাতালে ভর্তি, ওকে কিছু করিস না, ছেড়ে দে ওকে, ছেড়ে দে ফুলমণি। ছেড়ে দেব মানে? ছেড়ে দেব মানেটা কি? ফুলমণির রান্নার বদলা ফুলমণি সহ্য করতে পারে না একদম। ছেড়ে দেব কি? ওর সাথে তোকেও পুড়িয়ে মারবো আজ। দাঁড়া। নবারুণ দেখলো ফুলমণি লাফাতে লাফাতে স্টোভটা নিয়ে তার সামনে চলে এলো। স্টোভের আলোয় এই প্রথমবার সে ফুলমণিকে দেখে একবারে আটকে উঠলো। মুখটা পুরো পুড়ে যাওয়া কালো কুচকুচে, কঙ্কালসার চেহারা, চোখ দুটি যেন ঠেলে বেরিয়ে আসছে। নবারুণ ভয়ে কাঁপতে লাগলো। ফুলমণি স্টোভটা হাতের উপর উঠিয়ে তাকে মারতে উদ্যত হচ্ছিল। এমন সময় আব্দুল নবারুণকে নিজের দিকে টেনে কানে ফিসফিস করে বলল, এখন বাঁচার একটাই উপায় আছে, আপনার পকেটে রাখা ওই সোনার হারটা ওকে দিয়ে দিন মশাই। নবারুণ দ্বিতীয়বার ভাবলো না। পকেটে তার একটা সোনার হার ছিল, যেটা আজ সে হাসপাতাল চত্বরেই হাত সাফাই করেছিল। সেটা বার করে ফুলমণির সামনে রাখলো। নবারুণকে অবাক করে ফুলমণি হারটা দেখেই কেমন যেন একটা হয়ে গেল। স্টোভটা নামিয়ে সেই হারটা ভালো করে দেখতে লাগলো। এমন সময় আব্দুল কানের সামনে এসে বলল, মশাই বাঁচতে চাইলে এবার পালান। নবারুণ আর দেরি করলো না, প্রাণ ভয়ে ওই ঘর থেকে বেরিয়ে দৌড়তে লাগলো। জোর বাঁচা বেঁচে গেছি আজ। আকাশ ফর্সা হয়ে উঠেছে। লোকজনের কোলাহলে প্রাণে তার একটু জল এলো। মনে মনে ভাবলো সে, উফ কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর ওই ফুলমণি। ভাগ্যিস হারটা তার পকেটে ছিল, তাই রক্ষে। তৎক্ষণাৎ তার মাথায় এলো, কি আশ্চর্য, আব্দুল কি করে জানলো যে তার পকেটে গতকাল রাতের হাত সাফাইয়ের সোনার হারটা আছে? নবারুণ দ্রুত বুঝতে পারলো যে সে বোকা বনে গেছে।
আব্দুল নিশ্চয়ই তাকে এই হাত সাফাই করতে দেখেছিল, আর সেটাকে বগল দাবা করতে তার এত নাটক আর চালাকি। তার মানে ফুলমণি টুলমণি কি সব গল্প? নবারুণ আর দেরি করলো না, সে এক ছুট লাগালো আব্দুলের ঘরের উদ্দেশ্যে। বাড়িটা চিনতে অসুবিধে হলো না, হাসপাতালের পেছনে জরাজীর্ণ একটা বস্তি মতো। কালকের রাতে আসা তো চেনা সেই ঘর। সামনে গিয়ে নবারুণ দেখলো কেউ কোথাও নেই, তবে তক্তপোষটা সেখানেই আছে। ঘরের কোনায় স্টোভটাও আছে, আর মেঝেতে কয়েক টুকরো পোড়া বিড়ি, তার মানে পাখি হাওয়া। নবারুণ একটু অবাক হয়ে গেল এটা দেখে যে ঘরটা বেশ অপরিষ্কার। দেখে মনে হচ্ছে অনেকদিন কেউ এখানে থাকেনি। তবে সেটা নিয়ে সে আর বেশি মাথা ঘামালো না, তার চিন্তা ওই সোনার হার নিয়ে। নবারুণ সারা ঘর তন্ন তন্ন করে খুঁজে দেখলো যদি হারটা পাওয়া যায়। বেশ ভারী ছিল হারটা, কম করে লাখখানেক তো হবে এই বাজারে। শালা এইভাবে চালাকি করে তার কাছ থেকে হারটা নিয়ে গেল। ঘরে খুঁজে না পেয়ে সে রাগে ক্ষোভে রাস্তায় বেরিয়ে পড়লো। আব্দুলকে খুঁজতে খুঁজতে তার চোখ পড়লো একটা খাবারের হোটেলে, উপরে লেখা রশিদের হোটেল। তার মনে পড়লো এই হোটেলেই তো সে খেত, সবে হোটেলটা খুলেছে। নবারুণ গিয়ে সামনের ছেলেটিকে জিজ্ঞেস করলো, এটা কি রশিদ ভাইয়ের হোটেল? ছেলেটি মাথা নেড়ে বলল হ্যাঁ। নবারুণ জিজ্ঞেস করলো, কোথায় উনি? ভেতর থেকে একটা লোকের গলা পাওয়া গেল। আমি রশিদ, বলুন কি দরকার? নবারুণ মনের রাগটা যতটা সম্ভব ভেতরে চেপে ভারী গলায় বলল, আব্দুলকে চেনেন? চিনতাম বটে, এক সময় যখন আমার এখানে কাজ করত, কিন্তু সে বেটা তো 1 বছর ধরে বেপাত্তা। বউটা আগুনে পুড়ে মরে যাওয়ার পর তারপর থেকে তারও পাত্তা নেই। তা ওর খোঁজ কেন বাবু? নবারুণ রেগে মেগে বলল, বেটা চোর, আমার বউয়ের গলার হারটা ছিনতাই করে এখন টলার পার। আপনি বোধহয় ভুল করছেন বাবু, ওকে তো গত 1 বছর থেকে এ তল্লাটি কেউ দেখেছে বলে তো মনে করতে পারছি না। আর সে কিনা আপনার হার ছিনতাই করবে, তা কখন করেছে? নবারুণ আর কথা বাড়ালো না, কথায় কথা বাড়ে। ওই হারটা সেও যে হাত সাফাই করেছিল এটা সামনে এলে তারও 1 মাসের হাজতবাস কনফার্ম। ঠিক আছে দাদা, হয়তো ওটা আমার হাত দিয়ে হারিয়ে গেছে। নবারুণ হারের দুঃখ ভুলতে পারল না, তবে আব্দুলকে একবার সামনে পেলে ওর মুখে ছোড়া ঘষে দিত। উফ, কি অদ্ভুত ভাবে তার হারটা ছিনিয়ে নিল। তারপর নিজেকে গালাগাল দিতে দিতে ভাবলো ছিনিয়ে আর নিল কোথায়, সেই তো ওই কালী পেতনিটাকে দিয়ে এসেছে। সেদিনও সে আর বাড়ি যেতে পারলো না, বউয়ের অপারেশন কাল হবে, আজ রাতেও তাকে থাকতে হবে এখানে। কিন্তু নবারুণের হারটা ইসপিস করতে লাগলো ওই সোনার হারটার জন্য। সে আবার তককে তককে থাকতে লাগলো, ওরকম একটা হার পরে যদি কেউ আসে এখানে। কিন্তু আজ তার কপালে ভাগ্যদেবী খুব একটা সুপ্রসন্ন ছিলেন না। নবারুণ সারাদিন এদিক ওদিক চক্কর কেটে সন্ধে রাতে অবসন্ন মনে ক্ষান্ত দিল সেই হাসপাতালেরই চত্বরে এসে। মনে মনে ভাবলো একবার আব্দুলের ঘরের ওখান থেকে ঘুরে আসবে। তারপর ভাবলো না, ওর দল ভারী, রশিদও নিশ্চয়ই ওরই দলে, এবার গেলে পগার পার করে দিতে পারে। মনের দুঃখে নবারুণ ঠিক করলো আজ সে একটু ঘুমিয়ে নেবে। কাল রাতে তো ঘুম হয়নি, ঘুম না হলে তার আবার অম্বলের রোগ হয়। রাতে সে একটা পলিথিন জোগাড় করে তার উপর শুয়ে ঘুমিয়েই পড়েছিল। হঠাৎ একটা চেনা গলার আওয়াজে তার ঘুম ভেঙে গেল। চেয়ে দেখলো তার পাশে কেউ বসে খক খক করে কেসে বলছে, মশাই, আমি আব্দুল। কিছু মনে করবেন না কালকের ওই ঘটনার জন্য। আসলে আপনি যে কাজের লোক, আমিও সেই একই কাজের। নবারুণ তড়াক করে লাফিয়ে উঠে বসলো। বেটার সাহস তো কম নয়, যেচে তার কাছে এসেছে। নবারুণের মনে হলো ছুরি বের করে দেয় মুখে চালিয়ে, কিন্তু এখানে লোকজন বড্ড বেশি, কিছু করতে গেলে হিতে বিপরীত হয়ে যেতে পারে। সে খটমট করে বলে উঠল, আমার হারটা আগে ফেরত দে। আহা মশাই, রাগ করছেন কেন? আগে আমার কথাটা তো শুনুন। এইবারে আব্দুল বলা শুরু করলো, জানেন মশাই, ফুলমণি আমার খুব ভালো বউ ছিল। যেদিনও আগুনে পুড়ে মারা গেল তার আগের দিন আমরা দুজনে মিলে একটু ঘুরতে বেরিয়েছিলাম। 3 দিন হাত সাফাই করে বউকে খুব একটা সময় দিতে পারতুম না, তাই ফুল বায়না ধরলো ওকে একটু নিয়ে গেলাম বেড়াতে। যদিও খুব একটা বায়না করতো না ফুলমণি, কিন্তু সেদিন একটা সোনার দোকানে সাজানো একটা হাড়ের দিকে চেয়ে রইল সে। তারপর আমাকে বলল, দেখো কি সুন্দর হারটা, তাই না? আমি চেয়ে দেখলাম, সুন্দর বটে, কিন্তু আমার কেনার ক্ষমতাও নেই সেটা। ও জানতো তো ফুলমণি আর কোনো কথাও বাড়ায়নি। ওটা নিয়ে আমিও চুপ করেছিলাম। বোঝেন তো, পুরুষ মানুষ, বউয়ের একটা আবদার মেটাতে না পারলে হয়, তাই তককে তককে ছিলাম।
ওটা না হোক, ওরকম একটা হাট যদি হাত সাফাই করে বউকে এনে দেওয়া যায়। পরের দিন সকালেই কাজে বেরিয়ে দেখলাম ঠিক ওরকম একটা হাড় পড়া একজন ভদ্র মহিলাকে। তককে তককে থেকে সুযোগ বুঝে দিলাম হাত সাফাই করে। বিশ্বাস করুন, ফুলমণি খুব খুশি হয়েছিল। আমার মনও আনন্দে ভরে গেছিল ওর চোখ মুখে হাসি দেখে। বুঝলেন তো, সবার মতো বউকে আমিও একটু ভালোবাসতাম। আর এরপর যা হলো বুঝলেন তো, গরিবের কপালে আনন্দ বেশিক্ষণ থাকে না। বিকেলে পুলিশ এলো আমার খোঁজে। ওই হার নাকি কোনো এক অফিসারের বউয়ের ছিল। আমাকে ঘরেই উত্তম মধ্যম দিল। তারপর ফুলমণির গলা থেকে ওটা জোর করে ছিনিয়ে নিল। জানেন মশাই, জীবনে প্রথমবার আমার চোখে জল চলে এসেছিল। এরপর রাতে থানার লকআপে বসেই খবর পেলাম ফুলমণি গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে। মিনিট দুয়েক চুপচাপ থাকার পর আব্দুল বলল, তারপর থেকে দিন রাত চোখের পাতা এক করতে পারিনি। এই 1 বছর ধরে আমি ওই হাড়ের চক্করে হিল্লি দিল্লি ঘুরে বেরিয়েছি। বেঁচে থাকতে তো বউটা ভোগ করতে পারিনি, মরার পরে যাতে ভোগ করতে পারে সে আশায়। কাল যখন দেখলাম আপনি ঠিক ওই হাটটাই হাত সাফাই করলেন, তখনই ঠিক করলাম ওটা আমার চাই। তাই আর কি ফুলমণির শরণাপন্ন হলাম। বিশ্বাস করুন, গত 1 বছর ধরে ওর সাথে আমার নিয়মিত দেখা হয়, কথাও হয়। কিছু মনে করবেন না মশাই, ওই ধরনের হার আমি যদি আর কোথাও দেখতে পাই প্রথমে আপনাকেই খবর দেব। বুঝি আপনার মনের অবস্থা। ও, এই দেখেছেন তো, জিজ্ঞেস করতেই ভুলে গেছি একদম। তা মশাইয়ের বউ কেমন আছে? নবারুণ অনেকক্ষণ ধৈর্য ধরে শুনছিল আর মনে মনে ফুঁসছিল। শালা, ঢপের পর ঢপ। নবারুণের মনে হচ্ছিল আড়ালে নিয়ে গিয়ে দেয় পেটের ভেতর ছোড়াটা ঢুকিয়ে। নবারুণ এইবারে রাগ চেপে বলল, এসব চালাকি আমার অনেক শোনা আছে। এ কাজে নেমে এরকম ঢপ আমিও অনেক দিয়েছি। ঠিক আছে, ওই হাড়ের 50-50 শেয়ার করো। যতই হোক আমি তুমি হলাম এ কাজে খুঁড়তো ভাই। এইবারে আব্দুল নবারুণকে বলল, চলুন একটু ওদিকে যাই। নবারুণ ওদিকে তাকিয়ে দেখলো বেশ অন্ধকার। মনে মনে ভাবলো কোনো বদমতলব নেই তো, কিন্তু সে এবারে ভয় পেল না। কিছু হলেই পেটে ছোড়াটা দেবে ঢুকিয়ে। একটু এগিয়ে যেতেই আব্দুল বলল, তা মশাইয়ের বুঝি মনে হলো আমি মিছে বলছি? নবারুণ বলল, সত্যি না মিথ্যে জানি না, হাড় আপনার কাছে আছে, ওর অর্ধেক আমার চাই। বিশ্বাস করুন, ওই হাড় এখন ফুলমণির কাছে। কি করে দেব বলুন? নবারুণের আর সহ্য হলো না। বেশি চালাকি করলে দেব ঢুকিয়ে। আব্দুল একটুও ভয় পেল না। বিশ্বাস করছেন না তো? তবে চলুন ওই লাশ কাটা ঘরে। ফুলমণি এখনো ওখানে শুয়ে আছে। ওকে কবরস্থ পর্যন্ত করতে পারিনি জানেন। আবার চালাকি? চলুন, নিজের চোখেই দেখবেন। তারপর যদি বিশ্বাস না হয় তখন যা বলবেন তাই শুনবো। ঠিক আছে, চলো। কেমন তোমার ফুলমণি ওই মর্গে আছে আমিও দেখতে চাই। শীতের রাতে মর্গের সামনে এসে দাঁড়ালো নবারুণ আর আব্দুল। আব্দুল বলল, সামনে দিয়ে যাওয়া যাবে না, ওখানে লোক আছে। পিছনে একটা দরজা আছে, ওখান দিয়ে চলুন। আব্দুল পথ দেখিয়ে দেখিয়ে নবারুণকে নিয়ে চলল। নবারুণ এর আগে কোনোদিন মর্গে ঢোকেনি। একটা বিচ্ছিরি গন্ধ তার গাটা গুলিয়ে গেল। লাল একটা আলো জ্বলছে, চারিদিকে অনেক খোপ খোপ বাক্সের মতো। সে জানে ওই সবগুলোর মধ্যেই মানুষের মৃতদেহ মাসের পর মাস, বছরের পর বছর ধরে পড়ে আছে। কবেকার বাড়ির লোক আসবে, তারপর তাদের মুক্তি। আব্দুল একটি জায়গায় এসে থেমে গেল। তারপর নবারুণকে কাছে ডেকে বলল, এইটাই খুলুন, দেখবেন আমার ফুলমণি এখানেই শুয়ে আছে গত 1 বছর ধরে। নবারুণ এবার ড্রয়ারটা খুলে চমকে উঠল। কাল রাতের সেই কুচকুচে মুখ, কঙ্কালসার চেহারা আর গলায় সেই সোনার হারটা তার চিনতে এক ফোঁটাও ভুল হলো না। এই সেই মেয়েটা, কাল যাকে সে এক ঝলক দেখেছিল। গলায় সোনার হারটা বেশ জলজল করছে। নবারুণ ভাবছিল, এ কি করে সম্ভব? মরে গিয়ে হার নিয়ে এখানে শুয়ে। নবারুণ ঘামতে লাগলো। হঠাৎ কানে তার একটা কান্নার আওয়াজ ভেসে এলো। সে চমকে চেয়ে দেখলো আব্দুল কাঁদছে আর বলছে, মশাই জানেন, ফুলমণিকে আমি জীবনে শান্তিও দিতে পারলাম না। পেটের জ্বালায় যে অকাজ কুকাজ করতাম, তাতে সব সময় তাকে লাঞ্ছনা গঞ্জনাই শুনতে হতো। জীবনে একটাই তো হার চেয়েছিল সে, কিন্তু সেটাও ওর জীবনে কাল হয়ে গেল। চেয়ে দেখুন, পড়ার পর একটু মাটিও জুটলো না যে ওকে কবর দিই। মশাই, পারলে ওর একটু কবরের ব্যবস্থা করে দেবেন কেমন? নবারুণ কিছু বলার আগে ভেতরে কারো ঢোকার আওয়াজ শুনতে পেল সে। একটু বিচলিত হয়ে আব্দুলের দিকে তাকাতেই আব্দুল বলল, ভয় নেই, ও মর্গের পাহারাদার, আমাকে চেনে বুঝলেন তো, দেখলেই তেড়ে আসবে।
আমি একটু আড়াল হচ্ছি। নবারুণকে দেখে লোকটি জিজ্ঞেস করলো, এখানে কি করছো? ঢুকলে কোথা থেকে? নবারুণ একটু ইতস্তত করে আমতা আমতা করে ভয়ে আব্দুলের নামই বলে ফেললো। এই হাসপাতালের পেছনে যে আব্দুল থাকে তার সাথে এসেছি। কে আব্দুল? নবারুণ পাশ ফিরে চেয়ে দেখলো আব্দুল নেই। চারপাশ তাকিয়ে বুঝলো আবার বেটা ওকে বিপদে ফেলে কেটে পড়েছে। সে থতমত খেয়ে বলল, আগে সত্যি বলছি, ও এই হাসপাতালের পেছনেই থাকে। ও সেই পকেটমার আব্দুল, যার বউ 1 বছর আগে গায়ে আগুন দিয়ে মরেছিল? নবারুণ ঠকঠক করে কাঁপতে কাঁপতে বলল, হ্যাঁ। ও আপনি সেই আব্দুলের বাড়ির লোক? ভালো করেছেন জানেন তো, বেচারা কর্তা গিন্নি দুজনেই এই 1 বছর ধরে এই লাশ কাটা ঘরে পড়ে আছে। কর্তাগিন্নি মানে? লোকটি বোধ হয় পুরো কথাটা শুনতে পায়নি। নিন, এবার ভালো করে দেখে একটু শনাক্ত করুন দেখি তো। অনেক দিন হয়ে গেল কেউ নিতে আসেনি। লোকটি ফুলমনির ঠিক পাশের ড্রয়ারটা খুলতেই নবারুণ আটকে উঠল। এ তো সেই তার চেনা আব্দুলের প্রাণহীন দেহ। চোখ মুখ তার সাদা ফ্যাকাশে, ভেতর থেকে বরফের ধোঁয়া উঠছে। দেখেই মনে হচ্ছে অনেক দিনের পুরনো লাশ। এ আব্দুল কবে মরলো? ওই সেদিনই, যেদিন ফুলমণি গায়ে আগুন দিল, সেদিনই তো থানার লকআপে আব্দুল সুইসাইড করেছে। বউকে খুব ভালোবাসতো, তাই বোধ হয় বউয়ের মরার খবর সহ্য করতে পারেনি। অনেক দিন ধরে এখানে মর্গে পড়ে আছে। এবার নিয়ে গিয়ে এদের সৎকারের ব্যবস্থা করুন। নবারুণ এইবারে এক দৃষ্টিতে আব্দুলের মৃতদেহের দিকে চেয়ে রইল।